ম্যানচেস্টার সিটি ক্লাব ফুটবল ইতিহাসে অন্যতম জনপ্রিয় একটি দল। বিগত কয়েক বছরে ইংল্যান্ডে অসংখ্য ট্রফি ম্যানচেস্টার সিটি জয়লাভ করতে সক্ষম হয়েছে। ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ হচ্ছেন পেপ গার্ডিওলা। আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেপ গার্ডিওলা। পেপ গার্ডিওলা অত্যন্ত সফল একজন কোচ। উনি বার্সেলোনাতে অনেক ট্রফি জয় করেছেন, বায়ার্ন মিউনিখে অনেক ট্রফি জয় করেছেন এবং ম্যানচেস্টার সিটিতে এসে উনি অনেক ট্রফি জয়লাভ করতে সক্ষম হয়েছেন। তবে বিগত প্রায় ১০-১২ ম্যাচে ম্যানচেস্টার সিটি খুব ভালো পারফরমেন্স দিচ্ছে সেটা বলা যাবে না। ওরা প্রায় ৯ থেকে ১০টি ম্যাচ জয়লাভ করতে সক্ষম হয়নি। তো এখন একটি আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেপ গার্দিওলা কি আসলেই জিনিয়াস একজন কোচ নাকি উনি গড়পড়তা একজন কোচ, বাট উনি ভেরি লাকি টু হ্যাভ এ লট অফ মানি অ্যান্ড ভেরি লাকি টু হ্যাভ এ লট অফ গুড প্লেয়ার্স। আপনারা হয়তোবা জেনে থাকবেন পেপ গার্দিওলা কিন্তু একজন ভালো মানের ফুটবলার ছিলেন। উনি এই লেজেন্ডারি কোচ ইওয়ান ক্রুইফের অধীনে বার্সেলোনাতে খেলেছেন এবং পরবর্তীতে উনি ইটালিতে কয়েকদিন খেলেছেন। যদিও পেপ গার্দিওলা বার্সেলোনার মতো দলে খেলতে সক্ষম হয়েছেন, তবে উনি একজন সুপারস্টার ফুটবলার ছিলেন না। ইওয়ান ক্রুইফের ফুটবল ট্যাকটিসে উনি ভালোভাবে ফিট হতে সক্ষম হয়েছিলেন, সেজন্য উনি বার্সেলোনার প্রাণকেন্দ্র ছিলেন। কোচ হিসাবে ওনার শুরু হয় বার্সেলোনা থেকেই। বার্সেলোনা বি টিমের দায়িত্বে ছিলেন উনি। সামহাও উনি বার্সেলোনা মেইন টিমের দায়িত্ব নিতে সক্ষম হন। তারপর থেকে পেপ গার্দিওলাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উনি বার্সেলোনাতে খুবই সফল ছিলেন। বার্সেলোনাতে এই সফলতার পিছনে পেপ গার্দিওলা অবদান কতটুকু সেটা প্রশ্নবিদ্ধ। কারণ তৎকালীন বার্সেলোনা টিমে যারা খেলতেন তারা একজন সুপারস্টার ছিলেন। তৎকালীন বার্সেলোনা টিমে গোলকিপার ছিলেন বালদেজ। ডিফেন্স লাইনে যদি দেখেন কার্লোস পুইওল এবং জেরার্ড পিকে, ওদের বার্সেলোনার ওদের পিক টাইমটা পেপ গার্দিওলা আন্ডারে অতিবাহিত করেছেন। এরপরে ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনে যদি দেখেন একসময় ইয়াইয়া তুরে ছিলেন, তারপরে সার্জিও বুস্কেট, প্রাইম সার্জিও বুস্কেট পেপ গার্দিওলা আন্ডারে সার্ভিস দিয়েছেন। মিডফিল্ডে যদি খেয়াল করেন তাহলে দেখা যায় ওখানে জাভি, ইনিয়েস্তা, ফ্যাব্রিগাস এর মতো প্লেয়াররা ছিলেন। তারপরে স্ট্রাইকার হিসেবে উনি পেয়েছিলেন স্যামুয়েল ইতু, পরবর্তীতে জলাতান ইব্রাহিমোভিচ, ডেভিড ভিয়া, লিওনেল মেসির কথা নাই বা বললাম। উনি তৎকালীন সময়ে ইয়াং ছিলেন এবং লিওনেল মেসির প্রভাব প্রতিটি ম্যাচে আনবিলিভেবল ছিল। এজন্যই উনার সাকসেসটা একটু প্রশ্নবিদ্ধ, সে কারণে উনি কি আসলেই ভালো কোচ হওয়ার কারণে বার্সেলোনাতে সফল হয়েছেন নাকি বার্সেলোনার টিমটাও এরকম ছিল যে ওখানে কোনো কোচের প্রয়োজন ছিল না। পরবর্তীতে উনি বায়ার্ন মিউনিখে গেছেন। বায়ার্ন মিউনিখে ডোমেস্টিকলি উনি খুবই সফল ছিলেন, তবে সেটা আন্তর্জাতিক মিডিয়া তেমন হাইলাইটেড হয়নি, কারণ তৎকালীন সময়ে জার্মানিতে বায়ার্ন মিউনিখের প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। এভরি টাইম ওরা ডোমেস্টিক লিগগুলো জয়লাভ করতেছিল। আন্তর্জাতিক পরিমণ্ডলে পেপ গার্দিওলা কিন্তু ভালো কোনো পারফরমেন্স দিতে পারেননি বায়ার্ন মিউনিখকে নিয়ে, যদিও বায়ার্ন মিউনিখ খুবই ভালো একটি টিম ছিল। তৎকালীন সময়ে বায়ার্ন মিউনিখে খেলতেন ফ্রাঙ্ক রিবেরি, অরিয়েন রুবেন এবং উল্লেখ করার মতো আরও অনেক তারকা ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ কোনো ফাইনাল খেলতে পারেনি পেপ গার্দিওলা অধীনে। স্বভাবতই পেপ গার্দিওলাকে বায়ার্ন মিউনিখ থেকে চলে যেতে হয়েছে। পরবর্তীতে উনি ম্যানচেস্টার সিটিতে জয়েন করেছেন। পেপ গার্দিওলা যখন ম্যানচেস্টার সিটিতে জয়েন করেন, অলরেডি ম্যানচেস্টার সিটি একটি বড় ক্লাব। ওরা কয়েকটি ডোমেস্টিক লিগ জয়লাভ করতে সক্ষম হয়েছিল মালচিনি এবং পরবর্তীতে পেলেগ্রিনির অধীনে। ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলাকে নিয়ে আসার পেছনে অন্যতম বড় কারণ ছিল যে উনি ম্যানচেস্টার সিটিকে ইউরোপিয়ান ফুটবলে প্রতিষ্ঠিত করবেন। পেপ যখন প্রথমে ম্যানচেস্টার সিটিতে আসেন, অলরেডি ম্যানচেস্টার সিটি হ্যাড এ ডিসেন্ট স্কোয়াড। পেপ দায়িত্ব নেয়ার প্রথম বছর তেমন কোনো সাফল্য দিতে পারেননি। পরের বছরে উনি সম্পূর্ণ স্কোয়াডটাই পরিবর্তন করে দেন। ম্যানচেস্টার সিটি প্রায় 500 to 600 মিলিয়ন পাউন্ড স্পেন্ড করেছে নতুন প্লেয়ারদেরকে নিয়ে আসার জন্য, এবং উনি ডিফেন্স লাইন এবং মিডফিল্ড এবং স্ট্রাইকার্স সেটা কমপ্লিটলি পরিবর্তন করে দেন দুই একজন প্লেয়ার পরে। তারপর থেকে ম্যানচেস্টার সিটি ডোমেস্টিক লিগে সাফল্য দেখতে শুরু করে এবং ওরা খুবই কনসিস্টেন্ট ছিল। একসময় ম্যানচেস্টার সিটি যদি একটি ম্যাচ হারতো তাহলে সেটা হেডলাইন হতো। ম্যানচেস্টার সিটি অলমোস্ট এভরি ম্যাচ জয়লাভ করতেছিল, ইংলিশ প্রিমিয়ার লিগে অথবা এফএ কাপে অথবা কারাবাও কাপে প্রত্যেকটি ম্যাচ ওরা জয়লাভ করতেছিল। এরই ধারাবাহিকতায় ম্যানচেস্টার সিটি একের পর এক উদীয়মান এবং প্রতিষ্ঠিত প্লেয়ারদেরকে কিনতে থাকে এবং ওরা কনসিস্টেন্সি সফলও ছিল।
তবে এসব করতে গিয়ে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক আইন কানুন ভঙ্গ করেছে এবং সেটা এখন বিচারাধীন রয়েছে। সেটা আলাদা একটি বিষয়, অন্য একটি ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। এবং ম্যানচেস্টার সিটি ফাইনালি চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করতে সক্ষম হয় পেপ গার্দিওলার অধীনেই। তো পরিস্থিতি পরিবর্তন হয় যখন ম্যানচেস্টার সিটি একটি পর্যায়ে এসে আর আগের মতো টাকা ইনভেস্ট বন্ধ করে দেয়। ওরা খুবই স্পেসিফিক একটি স্ট্র্যাটেজি ফলো করতেছে। ইয়াং জেনারেশনের ভালো ভালো খেলোয়াড়দেরকে দলে বিরাট, যাদের বাজার মূল্য অনেকটা স্থিতিশীল এই মুহূর্তে, তবে ভবিষ্যতে ওদের বিগ স্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে পেপ গার্দিওলা কিন্তু আর এখন আগের মতো ওনার যদি কোনো প্লেয়ারের প্রয়োজন হয় তাহলে মার্কেট থেকে এই পজিশনে বেস্ট প্লেয়ারকে আর নিতে পারছেন না। এই মুহূর্তে যে সমস্যাটা হচ্ছে ম্যানচেস্টার সিটিতে, ওদের কয়েকজন কি প্লেয়ার্স ইনজুর্ড হয়ে আছেন, যেমন রদ্রি মাঠের বাইরে থাকবেন প্রায় 1 বছরের মতো, এবং উনি ম্যানচেস্টার সিটির এই সাফল্যে অন্যতম একজন কারিগর। কেভিন ডি ব্রুইন অনেকটা কেরিয়ারের শেষের দিকে চলে আসছেন, উনি আর আগের মতো সার্ভিস দিতে পারছেন না। ডেভিড সিলভা অনেক আগে চলে গেছেন, এবং বেনার্ডো সিলভা উনি খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন, উনি আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছেন। কাজেই এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির যে একটি স্ট্রং জেনারেশন ছিল সেটি আস্তে আস্তে ডিক্লাইন হচ্ছে, এবং পেপ গার্দিওলা সেটা ভালোভাবে ম্যানেজ করতে পারছেন না। কারণ এখানে পেপ গার্দিওলা কিন্তু আসল পরীক্ষাটা দিচ্ছেন। ওনার কোচ হিসাবে ওনার ক্যাপাবিলিটি কতটুকু সেটা বিশ্বের সামনে পরিষ্কার হচ্ছে। উনি ডিফেন্সিভ মিডফিল্ডারের রদ্রির পজিশনটা এখনো সেভাবে গুছিয়ে নিয়ে আসতে পারেননি। পাশাপাশি উনার যে মেইন কি প্লেয়ার্সরা রয়েছেন ওদের আগের মতো আর পারফরমেন্স হচ্ছে না, উনি ওদের সাবস্টিটিউটটা ভালোভাবে দিতে পারছেন না। কাজেই এই মুহূর্তে যদি পেপের ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন উঠে তাহলে সেটা অমূলক নয়। আমি মনে করি পেপ গার্দিওলা একজন ভালো কোচ, তবে উনি জিনিয়াস একজন কোচ নয়। উনি যদি সেরকম কোচ হতেন তাহলে প্রায় 10 থেকে 12টা ম্যাচ হয়ে গেছে ম্যানচেস্টার সিটি যে ডাউনফল হচ্ছে সেটা উনি রুখে দিতে পারতেন। উনার হাতে কিন্তু অপশন রয়েছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে যেগুলো ওনার হাতে রয়েছে সেগুলো সেই লেভেলের না যেটা দিয়ে ম্যানচেস্টার সিটি সার্ভাইভ করতে পারে। তাহলে তার দায়িত্ব আবার পেপ গার্দিওলাকে নিতে হবে, কারণ পেপ গার্দিওলা এই টিমটার সাথে আছেন প্রায় 10 বছর হলো। এবং আরো একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পেপ গার্দিওলা কিন্তু ভালো একজন ম্যানেজার নন। বিশেষ করে ইয়াইয়া তুরে, তারপর সার্জিও আগুয়েরো, জলাতান ইব্রাহিমোভিচ, স্যামুয়েল ইতো, ওরা পেপ গার্দিওলা অধীনে খেলেছেন এবং পরবর্তীতে মিডিয়াতে এসে ওদের ফ্রাস্ট্রেশনটা এক্সপ্রেস করেছেন। পেপ গার্দিওলা ওদের সাথে ভালোভাবে ম্যানেজ করে চলতে পারেননি। ইভেন স্যামুয়েল ইতো পেপ গার্দিওলা অধীনে অনেকদিন খেলেছেন। তো স্যামুয়েল ইতো বলেছেন উনি পেপের সাথে বার্সেলোনাতে 2বার কথা বলেছেন। ক্যান ইউ ইমাজিন, লাইক একজন ফার্স্ট টিমের কোচ একজন মেন স্ট্রাইকারের সাথে কথাই বলতেন না। তারপর ইয়াইয়া তুরের সাথে ওনার অনেক সমস্যা হয়েছে। ইয়াইয়া তুরে যখন পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে আসেন, ইয়াইয়া তুরে ওয়াজ দ্য মেইন ম্যান। হি ওয়াজ দ্য ভাইস ক্যাপ্টেন অ্যান্ড হি ওয়াজ উইনিং এভরিথিং অ্যান্ড হি ওয়াজ প্লেয়িং অলমোস্ট এভরি ম্যাচ। পেপ গার্দিওলা ইয়াইয়া তুরেকে মাইনাস করে দেন। পরবর্তীতে ইয়াইয়া তুরে ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে যান। জলাতান ইব্রাহিমোভিচও অনেকবার মিডিয়াতে পেপ সম্পর্কে অনেক কিছু বলেছেন। কাজেই পেপ গার্দিওলা কিন্তু একজন ম্যানেজার নন। ফুটবলের দৃষ্টিকোণ থেকে উনি ভালো একজন কোচ, উনি অনেক কিছু জয়লাভ করতে সক্ষম হয়েছেন, তবে যখন উনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন সেখান থেকে উতরাতে পারেননি। বায়ার্ন মিউনিখে উনি ভালো একটি টিম নিয়ে ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করতে পারেননি। উনি ম্যানচেস্টার সিটিতে অনেক দিন ইউরোপিয়ান কম্পিটিশন খেলার পর একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করতে সক্ষম হয়েছেন, এবং ম্যানচেস্টার সিটি যখন একজন কি প্লেয়ার্স ইনজুর হওয়ার পর উনি টিমটাকে আর সেভাবে গুছাতে পারেননি। আরও 2জন প্লেয়ারের কথা উল্লেখ করা যায়। একজন হচ্ছেন কোল পালমার, উনি কিন্তু ম্যানচেস্টার সিটি একাডেমির প্লেয়ার। ম্যানচেস্টার সিটিতে উনি কয়েকদিন খেলেছেন এবং ম্যানচেস্টার সিটিতে উনি সেরকম সুযোগ পাননি, তাই উনি এখন চেলসিতে চলে গেছেন। বর্তমান সময়ে ওয়ার্ল্ড ফুটবলে অন্যতম একজন স্টার হচ্ছেন কোল পালমার। আরেকজন প্লেয়ার হচ্ছেন জেরন সানচো, উনি ম্যানচেস্টার সিটি একাডেমির প্লেয়ার। ম্যানচেস্টার সিটিতে উনি সেরকম সুযোগ পাননি। উনি জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডে গিয়ে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হয়েছেন। পরবর্তীতে উনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন, এখন উনি চেলসিতে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছেন। তো এরকম আরও অনেক প্লেয়ার রয়েছেন যাদের সাথে পেপ গার্দিওলা ভালোভাবে ম্যানেজ করে চলতে পারেননি। ওনারা যদি ম্যানচেস্টার সিটিতে আজকে থাকতেন, বিশেষ করে কোল পালমারকে জ্যাক গ্যারিলিশের এগেনস্টে ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ জ্যাক গ্যারিলিশ যে পজিশনে খেলতেন, কোল পালমার সেই পজিশনে খেলতে সক্ষম ছিলেন। জ্যাক গ্যারিলিশকে প্রাধান্য দিয়ে কোল পালমারকে ছেড়ে দেওয়া হয়। জ্যাক গ্যারিলিশ এখন সেরকম পারফরমেন্স দিতে পারছেন না।
সো এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো পেপ গার্দিওলা ভালোভাবে হ্যান্ডেল করতে পারেননি এবং যখন ম্যানচেস্টার সিটির একটি ক্রুশিয়াল সময় এসেছে তখন পেপ গার্দিওলা আসলে সিটিকে সাহায্য করতে সক্ষম নন। কাজেই সেটা প্রমাণ করে যে পেপ গার্দিওলা ভালো একজন কোচ, তবে হি ইজ নট এ জিনিয়াস, হি হ্যাজ টু লার্ন এ লট অফ থিংস। এখনও সময় আছে ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার আরও 1.5 বছরের মতো কন্ট্রাক্ট রয়েছে। উনি এখনো উনার হাতে এখনো সুযোগ রয়েছে টার্ন অ্যারাউন্ড করার। উনি সেটা করতে সক্ষম হলে এই যাত্রায় পরীক্ষায় পাশ হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আর কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালোই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।